আবু জাহেদকে আহত অবস্থায় দেখে সবাই চমকে গেল। তার কপাল বেয়ে রক্ত ঝরছে। ফার্স্ট এইড বক্স আনতে একজন লোক দৌড়ে যায় বাড়ির ভেতর। লিখন কিছু সময়ের জন্য থমকায়। আবু জাহেদের ক্ষতটা ব্যান্ডেজ করার পর তাকে একটা চেয়ারে বসতে দেওয়া হয়। হেমলতা এক হাতে লাঠির ভর দিয়ে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। লিখন বিস্ময় নিয়ে প্রশ্ন করল, কি হয়েছিল? আপনি তাকে আঘাত করেছেন কেন? হেমলতা স্বাভাবিক কণ্ঠে বললেন, এ অসভ্য লোক আজ 4 দিন ধরে মাঝরাতে এখানে ঘুরঘুর করে। তার উদ্দেশ্য খারাপ। লিখনের চোখের কোণে দিয়ে পদ্মজাকে দেখে আবু জাহেদকে প্রশ্ন করল, তিনি যা বলছেন সত্যি? আবু জাহেদ গমগম করে উঠল, এখানে আমি আজই প্রথম এসেছি। ঘুম আসছিল না, তাই হাঁটতে চলে এসেছি। বলা নেই কওয়া নেই, হুট করেই তিনি আক্রমণ করে বসলেন। কি ব্যথা! কপালে হাত রাখলেন সে। হেমলতা প্রতিবাদ করলেন দৃঢ় স্বরে, ভুলেও মিথ্যা বলবেন না। আবু জাহেদ কিছুতেই তার উদ্দেশ্য স্বীকার করল না। তর্কে তর্কে ভোরের আলো ফুটল। হেমলতা কঠিন করে জানিয়ে দিয়েছেন, আজই এই বাড়ি ছাড়তে হবে। হেমলতার সিদ্ধান্ত শুনে দলটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তীরে এসে নৌকা ডুবল নাকি? সিনেমার শেষ অংশটুকু এখানেই বাকি। শর্ত অনুযায়ী আরো 10 দিন সময় আছে। দলের একজন বয়স্ক অভিনেতা এই সিদ্ধান্তের প্রতিবাদ করলে হেমলতা জবাব দিলেন, আমার 3টা মেয়ের নিরাপত্তা দিতে পারবেন? একটা পুরুষ মানুষ রাতের আঁধারে যুবতী মেয়েদের ঘরের পাশ দিয়ে ঘুরঘুর কেন করবে? কিসের ভিত্তিতে? কাউকে কথা বলার সুযোগ না দিয়ে সবাইকে এড়িয়ে লাহারি ঘরে চলে গেলেন হেমলতা। এদের সঙ্গে তর্ক করে শুধু সময় নষ্ট হবে। আবু জাহেদের ধূর্ত চাহনি তার নজর এসেছে বারংবার। প্রথম রাতে পায়ের আওয়াজ শুনে চিনতে পারেননি। পরদিন সন্দেহ তালিকায় থাকা 4-5 জনে অনুসরণ করে তিনি নিশ্চিত হন, রাতে কে লাহারি ঘরের পাশে হেঁটেছিল। ঘরের ডান পাশে পলিথিনের কাগজ দিয়ে ঢাকা তুষের স্তূপ রাখা আছে। অসাবধানতায় আবু জাহেদের কাদামাখা জুতোয় তুষের স্তূপে পড়ে যায়। তাই তুষ লেগে যায় জুতায়। হেমলতা বাড়ির বারান্দায় সে জুতাজোড়া দেখতে পায়। তুষ বাড়ি আর কোথায় নেই। তাই ব্যস্ত হয়ে তুষের স্তূপের কাছে এসে দেখেন একজোড়া জুতার ছাপ। সে জুতো যখন আবু জাহেদ পরল তখন তিনি পুরোপুরি নিশ্চিত হলেন শেয়ালটা আসলে কে। শুটিং দলটার একটা হাহাকার লেগে গেল। বেশ কিছুক্ষণ তারা নিজেদের মধ্যে আলোচনা করল। হেমলতা কিছু বলে লাভ নেই, তা প্রত্যেকে বুঝে গেছে। তাই সবাই মোর্শেদকে ধরল। বিনিময়ে তারা আরো টাকা দিতে রাজি আছে। হেমলতা ধমকের ভারে তখন নিশ্চুপ হয়ে গেলেও টাকার কথা শুনে মোর্শেদের চোখ দুটি জ্বলজ্বল করে ওঠে। ঘরে এসে হেমলতার সঙ্গে ধুমধুমার ঝগড়া লাগিয়ে দিল। হেমলতা প্রথমে কিছুতেই রাজি হননি, তবে শেষ অবধি নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারলেন না। দলের কিছু ভালো মানুষের অনুরোধ ফেলতে বেশ অস্বস্তি বোধ করছিলেন। 10 দিনের বদলে 5 দিনের সময় দিলেন। যতক্ষণ এরা বাড়ি না ছাড়বে তিনি শান্তি পাবেন না। তবে একটা স্বস্তির নিঃশ্বাসও ফেললেন। ভাগ্যিস কোনো ঘটনা ঘটার আগেই ব্যাপারটা সামলানো গেছে। বেশ গরম পড়েছে আজ। পদ্মজা পার্টিতে বসে মনোযোগ দিয়ে মুন্নাকে শেখাচ্ছে কাকে কি বলে ডাকতে হবে। আমায় ডাকবি বড় আপা, পূর্ণাকে ছোট আপা, আর প্রেমা তো তোর সমান, তাই প্রেমা ডাকবি। দুজন মিলেমিশে থাকবি, বুঝছিস? হ, বুঝছি। আম্মাকে তুইও আম্মা ডাকবি, আর আম্মা আব্বা এখন থেকে তোরও আম্মা আব্বা, বুঝছিস? মুন্না বিজ্ঞ স্বরে বলল, হ বুঝছি। হেমলতা রান্নাঘরে থেকে উঠে আসেন। মুন্নাকে বলল, শুদ্ধ ভাষায় কথা বলবি, তোর পদ্ম আপা যেভাবে বলে। মুন্নার সহজ স্বীকারোক্তি, কইয়ামনে? পদ্মজা বললে, কইয়ামনে না, বল আচ্ছা বলবো। মুন্না বাধ্য ছেলের মতো হেসে বললে, আচ্ছা বলবো। হেমলতা হেসে চলে যান। পূর্ণা রুম থেকে মুন্নাকে ডাকলো, মুন্না রে। হ সুডু আপা। পদ্মজা মুন্নার গালে আলতো করে থাপ্পড় দিয়ে বলল, বল। জি ছোট আপা। মুন্না পদ্মজার মতো করেই বলল, জি ছোট আপা। পদ্মজা হাসল। পূর্ণা বলল, তোর নাম পাল্টাতে হবে। আমি তোর নতুন নাম রেখেছি। ক্যারে? নাম পাল্টাইতাম ক্যারে? পদ্মজা কিছু বলার আগে মুন্না প্রশ্ন করল, আচ্ছা এই কথাটা কেমনে কইতাম?
পদ্মজা হেসে কপাল চাপড়ায়। এই ছেলে তো আঞ্চলিক ভাষায় বুঁদ হয়ে আছে। পদ্মজা বলল, তুই এখন থেকে আমাদের ভাই। আমাদের নামের সঙ্গে মিলিয়ে তোর নাম রাখা উচিত, উচিত না? মুন্না দাঁত কিলিয়ে হেসে সায় দিল, হ, এজন্যই তোর নাম পাল্টাতে হবে। আজ থেকে তোর নাম প্রান্ত মোড়ল। সবাইকে বলবি এটা, মনে থাকবে? হ, মনে রাহাম। বল, আচ্ছা মনে রাখবো। আচ্ছা মনে রাখবো। দুপুর গড়াতেই হাজেরা এলো। সঙ্গে নিয়ে এসেছে বানোয়াট গল্প আর বিলাপ। ইশারা ইঙ্গিতে সে লাউ চাইছে। মোর্শেদ গতকাল সব লাউ বাজারে তুলেছেন। গাছে আর একটা ছিল। এদিকে ঘরে চিংড়ি মাছ আছে। প্রান্ত লাউ দিয়ে চিংড়ি খাওয়ার ইচ্ছে প্রকাশ করেছে। বলে হেমলতা ছেলের ইচ্ছা পূরণ করতে হাসিমুখে শেষ লাউটা ছিঁড়ে এনে ঘরে রেখেছেন। এখন আবার হাজেরাও লাউ চাই। কেউ কিছু চাইলে হাতে থাকা সত্ত্বেও হেমলতা ফিরিয়ে দেননি, আজও দিলেন না। তিনি হাজেরাকে হাসিমুখে লাউ দিয়ে দিলেন। হাজেরা সন্তুষ্টি প্রকাশ করে চলে গেলেন। পদ্মজা মায়ের দিকে অসহায় চোখে তাকালো। প্রান্ত এই বাড়িতে প্রথম যা চাইল তাই পেল না। মনের ওপর নেতিবাচক প্রভাব পড়বে না তো? হেমলতা পদ্মজার দৃষ্টি বুঝেও কিছু বললেন না। প্রান্তকে ডেকে কোলে বসালেন। ছেলেকে দেখলে বেশ লাগছে। দুপুরে তিনি গোসল করিয়েছেন। মনে হচ্ছিল কোনো ময়লার স্তূপ পরিষ্কার করা হচ্ছে। জন্মদাতার মৃত্যু প্রান্তের উপর বিন্দুমাত্র প্রভাব ফেলল না। এজন্য কেউই অবাক হয়নি। বাপ ছেলে শুধু রাতেই একসঙ্গে থাকা হতো। অনেক রাত অনেক রাত প্রান্ত একা থেকেছে। এতটুকু ছেলে কত রাত ভয় নিয়ে কাটিয়েছে। হেমলতা আদুরে কণ্ঠে বললেন, একটা গল্প শোনাই, শুনবি? শোনাও। পদ্মজা প্রান্তর ভাষায় ভুল ধরিয়ে দিয়ে, শোনাও না, বল শোনাও আম্মা। প্রান্ত মাথা কাত করে হেমলতাকে বলল, শোনাও আম্মা। আম্মার ডাকটা শুনে হেমলতার বুক বিশুদ্ধ ভালো লাগায় ছেয়ে গেল। তিনি কণ্ঠ ভালোবাসায় ঢেকে বললেন, আমাদের একদিন মরতে হবে, জানিস তো? হ। জান্নাত জাহান্নাম কথাটা কখনো কেউ বলেছে? প্রান্ত মাথা দুপাশ নাড়ল। কেউ শোনায়নি। হেমলতা এমনটাই সন্দেহ করেছিলেন। প্রান্ত এর সম্পর্কে জানে না। তিনি ধৈর্য নিয়ে সুন্দর করে জান্নাত জাহান্নাম বর্ণনা দিলেন। জান্নাতের বর্ণনা শুনে প্রান্তের চোখ দুটি জ্বলজ্বল করে উঠল। প্রশ্ন করল হাজারটা। হেমলতা জানালো সে জান্নাতে যেতে চায়, জাহান্নামে যেতে চায় না। হেমলতা বলল, আচ্ছা এখন গল্পটা বলি, মন দিয়ে শুনবি। প্রান্ত মাথা কাত করে হ্যাঁ সূচক সম্মতি দিল। হেমলতা বললেন, শুরু করলাম। একজন মহিলা একা থাকতো বাড়িতে। না না, দুটি ছেলেমেয়ে থাকতো তার সঙ্গে। খুব ছোট ছোট, খুব অভাব তাদের। ছোট একটা জায়গায় মাটির ঘর। ঘরের সামনে শখ করে একটা লাউ চারা লাগায়। লাউ গাছ বড় হয়, পাতা হয় অনেক। এই লাউ পাতা দিয়ে দিন চলে তাদের। কখনো সিদ্ধ করে খায়, নুন মরিচ পেলে শাক রেঁধে খায়। তো একদিন একজন ভিক্ষুক এলো। ভিক্ষুকটি খায় না 2 দিন ধরে। লাউ গাছে পাতা দেখে তার ভীষণ খেতে ইচ্ছে হলো। লাউ গাছের মালিককে ভিক্ষুক বলে লাউ পাতা দিতে, রেঁধে খাবে। খুব অনুনয় করে বলে। মহিলাটি মায়া হয়। ভিক্ষুক মহিলাকে কথা শোনাতে শোনাতে কয়েকটা লাউ পাতা ছিঁড়ে দেয়। তার কয়েকদিন পর লাউ গাছের মালিক মারা যায়। গ্রামবাসী সহ মসজিদের ইমাম মিলে দাফন করে তাকে। বুঝতে পেরেছিস প্রান্ত? হ। প্রান্ত মনোযোগ দিয়ে শুনছে। মনোযোগের শ্রোতা সে। হেমলতা বাকিটা শুরু করলেন। গ্রামের ইমাম একদিন স্বপ্ন দেখলেন, সে মহিলাটি তিনি দাফন করেছেন তার চারপাশে আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু তার গায়ে আজ অব্দি লাগছে না। মহিলাটিকে ঘিরে রেখেছে লাউ পাতা, তাই আগুন কাছে ঘেঁষতে পারছে না। ওই যে সে এক ভিক্ষুককে নিজের একবেলা খাবারের লাউ পাতা দান করেছিল, সে লাউ পাতা এখন তাকে কবরের শাস্তি থেকে বাঁচাচ্ছে। জাহান্নাম থেকে বাঁচতে আমাদের অনেক ইবাদত করা উচিত। তার মধ্যে একটি হলো দান। সামর্থ্য অনুযায়ী দান করা উচিত, কাউকে ফিরিয়ে দেওয়া উচিত না। বোঝা গেছে? হ, বুঝছি। আমিও অনেক দান করাম। করবি। অনেক বড় হবি জীবনে। অনেক দান খয়রাত করবি। আচ্ছা প্রান্ত, এখন যদি কোনো অভাবী এসে বলে
তোর লাউটা দিতে, তুই কি করবি? প্রান্ত গভীর হয়ে ভেবে বলল, দিয়া দিয়াম। একটু আগে একজন মহিলা এসেছিল। দেখছিস? হ, দেখছি। সে খুব গরিব, বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে। সে বলল লাউ দিতে, তাই তোর লাউটা দিয়েছি। এখন কি তোর মন খারাপ হবে? লাউটা তো তুমি দিছো, তাহলে তোমার আগুন থাইকা বাঁচবো লাউটা? লাউটা আমি দিলেও তোর জন্য ছিল। তুই এখন খুশি মনে মেনে নিলে লাউটা তোকে আগুন থেকে বাঁচাবে। হেমলতার কথায় প্রান্ত চোখ মুখে দীপ্তি ছড়ায়। পরপরই মুখে গম্ভীর করে প্রশ্ন করে, একটা লাউ কেমনে বাঁচাইবো আমারে? প্রান্ত নিষ্পাপ কণ্ঠে প্রশ্নটা শুনে হেমলতা পদ্মজা পূর্ণ হেসে উঠল। পদ্মজা বলল, কয়টা পাতা অনেকগুলো হয়ে মহিলাটিকে বাঁচিয়েছিল, তেমনি একটা লাউ অনেকগুলো হয়ে তোকে বাঁচাবে। প্রান্ত একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। হেমলতা হেসে হেসে তার উত্তর দিচ্ছে। পদ্মজা হুট করেই প্রান্তের থেকে চোখ সরে হেমলতার উপর পড়ে। মা হাসলে সন্তানদের বুকে যে আনন্দের ঢেউ ওঠে তা কি মায়েরা জানেন? পদ্মজার আনন্দ আদর্শ তার মা। সে তার মায়ের মতো হতে চায়, হুবহু মায়ের মতো। ৫ দিন শেষ। শুটিং দলের মধ্যে খুব ব্যস্ততা। সবকিছু গোছাতে হচ্ছে। তাড়াহুড়া করে ৫ দিন শেষ করা হয়েছে শুট। লিখন উঠানে চেয়ারে নিয়ে বসে আছে। চিত্রা এসে তার পাশে বসল। কাশির মতো শব্দ করে লিখনের মনোযোগ পেতে। তাকালো লিখন। ম্লান মুখে প্রশ্ন করল, সব গোছানো শেষ? হুম, শেষ। তুমি তো কিছুই গোছাওনি। বিকেলে রওনা দেব। আমার আর কি আছে গোছানোর, দুপুরেই শেষ করে ফেলবো। মন খারাপ? লিখন কিছু বলল না। তাকালো লাহারি ঘরের দিকে। দৃষ্টিতে শূন্যতা, কিছু ফেলে যাওয়ার বেদনা। বুকের বাঁ পাশে চিনচিন করে ব্যথাটা আর সহ্য হচ্ছে না। চিত্রা হাত ঘড়ি পড়তে পড়তে বলল, ছোট বোনের সমান বলে ঠোঁট বাঁকিয়ে ছিলে, এখন তার প্রেমেই পড়লে? লিখন কিছু বলল না, তবে দীর্ঘশ্বাস ছাড়ল একটা। চিত্রা বলল, পদ্মজা ১৭ বছর বয়সী, অবিবাহিত মেয়ে, হাতে গোনা কয়েকটা। পদ্মজা কিন্তু অনেক বড়ই, শুনেছি আগামী মাসে ওর ১৭ বছর হবে। এই গ্রামে ১৭ বছর বয়সী অবিবাহিত মেয়ে হাতে গোনা কয়েকটা। পদ্মজার ৯০% সহপাঠী বিবাহিত। তাছাড়া খুব কম মেয়েই স্কুলে পড়ে। চিত্রার কথা অগ্রাহ্য করে লিখন বলল, তোমার বিয়েটা কবে হচ্ছে? ভগবান চাইলে বছরের শেষ দিকে। কিছুক্ষণের মধ্যেই সবার ঢাকা রওনা দেবে। হেমলতা মোর্শেদ বিদায় দিতে এসেছে। দলটার ৩-৪ জনের চরিত্র সমস্যা থাকলেও বাকিরা খুব ভালো। তারা হেমলতার সঙ্গে মিশে গিয়েছিল, নিজের বাড়ি মনে করে থেকেছে, বাড়ির দেখাশোনা করেছে। লিখন হেমলতার আড়ালে একটা সাহসিকতার কাজ করে ফেলল। ব্যস্ত পায়ে চলে গেল লাহারি ঘরের দিকে। বারান্দায় বসেছিল পদ্মজা। লিখনকে দেখে ভয়ে কেঁপে উঠল তার বুক। পদ্মজাকে কিছু বলতে দিল না লিখন। সে দ্রুত বারান্দায় উঠে পদ্মজার হাতে একটি চিঠি গুঁজে দিয়ে জায়গা ত্যাগ করল। প্রবল ভাবে কাঁপছে পদ্মজা। এমনকি পূর্ণাও চৌকি থেকে ব্যাপারটা খেয়াল করে হতভম্ব। ঘোড়ার মতো ধীরে পায়ে হেঁটে এলো সে। ততক্ষণে পদ্মজার সারা শরীর বেয়ে ঘাম ছুটছে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল। হাত থেকে পড়ে গেল চিঠি। সেই চিঠি দ্রুত কুড়িয়ে নিল পূর্ণা। পদ্মজা মনে হচ্ছে এক্ষুনি সে মাথা ঘুরে পড়ে যাবে। হেমলতা এসে দেখেন পদ্মজা হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসে আছে। কেমন দেখাচ্ছে যেন। তিনি উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করলেন, পদ্ম, শরীর খারাপ? মায়ের কণ্ঠ শুনে পদ্মজা ভয় পেল। বাতাসে অস্বস্তি, নিঃশ্বাসে অস্বস্তি। চোখ দুটি স্থির রাখা যাচ্ছে না। নিঃশ্বাস এলোমেলো। পূর্ণার পরিস্থিতি সামলাতে বলল, আম্মা, আপার মাথা ব্যথা। হুট করে এমন মাথা ব্যথা উঠলে কেন? পদ্মরে, খুব ব্যথা? পদ্মজা অসহায় চোখে পূর্ণার দিকে তাকালো। আকস্মিক ঘটনায় সে ভেঙে পড়েছে। ডান হাত কাঁপছে অনবরত। হেমলতার চোখ ঘুরিয়ে দুই মেয়েকে দেখলেন।
এদের হাবভাব হঠাৎ সন্দেহজনক লাগছে। তিনি কঠিন স্বরে প্রশ্ন করলেন, কি লুকাচ্ছিস দুজন? কেউ এসেছিল? মায়ের প্রশ্নে পদ্মজার চেয়ে পূর্ণার বেশি ভয় পেল। হাতের চিঠিটা আরো শক্ত করে চেপে ধরল সে। কি লেখা আছে না পড়ে এই চিঠি হাতছাড়া করবে না সে।